তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ভারত এখন খেলতে চলেছে ৩ ম্যাচের ওডিআই সিরিজ, যেখানে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে ৩০শে নভেম্বর দুপুর ১:৩০টা থেকে। আর এই প্রথম ওডিআই ম্যাচ থেকে তথা পুরো ওডিআই সিরিজ থেকে ক্যাপ্টেন শুভমান গিল ইঞ্জুরির জন্য পুরোপুরি বাদ হয়ে গেছেন। এমনকি ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারও ইঞ্জুরির জন্য বাদ হয়ে গেছেন। এবং তাই কে রাহুলের নেতৃত্বে এমন একটা দল খেলতে নামছে যেখানে রোহিত কোহলির সাথে সাথে তিলক বর্মা এবং নীতিশ কুমার রেড্ডির মতো তরুণ প্লেয়াররা চেষ্টা করবেন নিজেদের জায়গা পুরোপুরি প্রমাণিত করার। আর শুধু তাই নয়, এই দলে বুমরা, সিরাজ এমনকি অক্ষয় প্যাটেলের মতো সিনিয়র প্লেয়ারদেরও রাখা হয়নি এবং আনা হয়েছে এক সম্পূর্ণ নতুন দল। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন দেখে নিই যে এই প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশ কিরকম হতে পারে। তো ওপেনিং এর ক্ষেত্রে নাম্বার ১ যে প্লেয়ারটি থাকবেন তিনি হলেন নিশ্চিতভাবে রোহিত শর্মা। ওডিআই ক্রিকেটে ভারতীয় ব্যাটিং এর সবচেয়ে বড় স্তম্ভ, সবচেয়ে বড় তারকা হলেন রোহিত। ইনিংসের শুরু থেকেই তিনি ৪ ছক্কা মেরে বোলারদের উপর চাপ তৈরি করার চেষ্টা করেন। ওডিআই ক্রিকেটে রোহিত খেলেছেন মোট ২৭৬টি ইনিংস, রান করেছেন ১১,০০০-এর উপরে এবং তার সেঞ্চুরি আছে ৩৩টি। রেকর্ড দেখে বোঝা যাচ্ছে যে তার কিরকম ক্ষমতা আছে। তাছাড়া রিসেন্টলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ৭৩ এবং ১২১ রানে দুটি দারুণ ইনিংস খেলে আসছেন। তাই ইনফর্ম রোহিত শর্মাকে ২০২৭ সালের ওয়ার্ল্ড কাপের টিমে থাকতে হলে এই সিরিজে অবশ্যই রান করতে হবে। এরপর নাম্বার ২ এ ওপেনার এবং ক্যাপ্টেন শুভমান গিল থাকবেন না, যেহেতু সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি চোট লাগার কারণে বাদ হয়ে গেছেন। তাই গিলের পরিবর্তে ওপেনিংয়ে থাকবেন তরুণ ওপেনার জয়াসওয়াল। সত্যি কথা বলতে জয়াসওয়াল এখনো পর্যন্ত ভারতের হয়ে একটি মাত্র ওডিআই ম্যাচ খেলেছেন, অভিজ্ঞতার দিক থেকে সে বেশি এগিয়ে নেই। তবে টেস্ট ক্রিকেটে বিশেষ করে আইপিএলে তার যে পারফরমেন্স তাকে নিয়ে এসেছে এই তালিকায় ভাই। থেকেই বোলারদের উপর চাপ তৈরি করে, সেটা পরিষ্কার করে দেয় যে তার কিরকম কনফিডেন্স এবং স্কিল আছে। তবে ভালো খবর হচ্ছে এটাই যে রোহিত শর্মা এবং জয়সওয়াল আগে থেকেই টেস্ট ক্রিকেটে ওপেনিং করেছেন, তাই এই ওডিআই সিরিজে ওপেনিং করতে তাদের সেরকম একটা অসুবিধা হবে না। এরপর নাম্বার ৩ এ থাকবে ভারতের সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলি। এক একটা ওডিআই ম্যাচের ব্যাটিং অর্ডারের ৩ নম্বর পজিশনটা হলো সেই ব্যাটিং অর্ডারের পুরো মেরুদণ্ড। আর এই পজিশনটা সামলানোর জন্য বিরাট কোহলি থেকে যোগ্য প্লেয়ার আর কেই বা হতে পারে। কোহলির সবচেয়ে বড় শক্তি হলো পরিস্থিতি বুঝে খেলা, ধারাবাহিকভাবে রান করতে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একাই অন্য প্রান্তে শেষ পর্যন্ত টিকে থাকা। ওডিআই ক্রিকেটে এই লেজেন্ডারি প্লেয়ার ৩০৫টি ম্যাচ খেলেছেন, রান করেছেন ১৪,২৫৫, অ্যাভারেজ ৫৭ এবং সেঞ্চুরি আছে নজরকাড়া ৫১টি। এছাড়া রোহিত শর্মার মতনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ৮১ বলে ৭৪ রানের একটি দারুণ ইনিংস খেলে আসছেন। তাই ভারতীয় ফ্যান্সরা আশা করবে যেন বিরাট কোহলির ব্যাট থেকে আবারও একটা এরকম ভালো ইনিংস আসে। এরপর নাম্বার ৪এও একটি পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে চোট পান, তাই শ্রেয়াস আয়ার ওই ওডিআই সিরিজে খেলবেন না। আর ৪ নম্বরে শ্রেয়াস আয়ারের জায়গায় খেলতে পারেন তিলক বর্মা। কারণ প্রথমত তিনি একজন বাঁহাতি ব্যাটসম্যান, আর দ্বিতীয়ত ওডিআই দলে খুব একটা চান্স না পেলেও ভারতীয় টি-২০ দলের হয়ে তিনি যেভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছেন, বিশেষ করে এশিয়া কাপের ফাইনালে তিনি যে পারফরমেন্সটা করেছেন তাতে করে তার স্কিলের ওপর কোনো সন্দেহ নেই। তাছাড়াও তিলক বর্মাকে ৪ নম্বরে খেলানোর আরেকটি সুবিধা হলো যখন বিরাট কোহলি অন্য প্রান্তে ধীরে সুস্থে খেলবেন তখন তিলক বর্মা অন্য প্রান্ত থেকে দ্রুতগতিতে রান করতে পারবেন। এরপর নাম্বার ৫ এ থাকবে ভারতের ক্রাইসিসম্যান এবং শুভমান গিলের অবর্তমানে ভারতের ক্যাপ্টেন কে এল রাহুল। ওডিআই ফরম্যাটে এই পজিশনটাই কে এল রাহুলকে দেখা খুব একটা স্বাভাবিক, কারণ তিনি নাম্বার ৫ এ সবচেয়ে বেশি কার্যকরী। গত কয়েক বছরে ভারতের টপ অর্ডার যতবারই ব্যর্থ হয়েছে, রাহুল সেই পরিস্থিতি সামলে ভারতকে জয়ী করেছেন। রাহুলের ব্যাটিংয়ের ক্লাস এবং স্কিল দর্শকদের আকৃষ্ট করে। যদি বলি তার রেকর্ড নিয়ে, তাহলে রাহুল ৮৮ ইনিংসে ৩,০৯২ রান করেছেন, অ্যাভারেজ ৪৮, সেঞ্চুরি আছে ৭টি। চাপের সময় ব্যাটিং করেন, আর তার উপরে তিনি এখন অধিনায়কও, তাই তার উপর এখন অত্যাধিক দায়িত্বও থাকবে। এরপর নাম্বার ৬ এ ভারতের একদম নতুন কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড নীতিশ কুমার রেড্ডি থাকবেন। আইপিএলে নিজের অলরাউন্ড দক্ষতা দেখিয়ে যেভাবে আলোচনায় এসেছেন তাতে পরিষ্কার যে হার্দিক পান্ডিয়ার পরে তিনি হতে চলেছেন ভারতের প্রথম চয়েস অলরাউন্ডার। নীতিশ কুমার রেড্ডি এত কম বয়সেও চাপের মুখে যেভাবে খেলেন তা সত্যি অবিশ্বাস্যকর। মূলত ব্যাটিংয়ে তিনি ফিনিশারের ভূমিকা পালন করেন, আর বোলিংয়েও তিনি করে দিতে পারবেন ইম্পর্টেন্ট ৪-৫টি ওভার। তারপর নাম্বার ৭ এ থাকবে ভারতের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার স্যার জাদেজা, যার উপস্থিতি পুরো টিমের ভারসাম্য বদলে দেয়। ব্যাট হাতে তিনি সেই ব্যাটসম্যান যে শেষ ৫-৭ ওভারে দ্রুত রান করতে পারেন। তবে জাদেজার সবচেয়ে বড় ভূমিকা বোলিংয়ে, বলে স্পিন সব মিলিয়ে ব্যাটসম্যানদের জালে ভাসাতে তিনি এক্সপার্ট। তাছাড়াও রবীন্দ্র জাদেজা তীক্ষ্ণ ফিল্ডিংয়ের জন্য ফেমাস। তার সাথে রবীন্দ্র জাদেজা দেয় ভারতকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের অপশন। এবার নাম্বার ৮ এ আরও একটি অলরাউন্ডার থাকবেন, আর তিনি হলেন অসিন্দর সুন্দর। ব্যাট হাতে তিনি শান্ত এবং পরিস্থিতি বুঝে খেলা ব্যাটসম্যান, যে ধরে বা মেরে দুভাবেই খেলতে পারে। বোলিংয়ে অফ স্পিনার হিসাবে তিনি পাওয়ার প্লেতে বোলিংও করতে পারেন এবং তার সাথে সাথে উইকেট নিতেও তিনি সক্ষম। ভারতের হয়ে ২৬টি ওডিআই ম্যাচে তিনি নিয়েছেন ২৯টি উইকেট এবং রান করেছেন ৩৫১ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তার উপরে অনেক আশা থাকবে। শেষে ৩ জন বোলারদের মধ্যে থাকবে নাম্বার ৯ হার্ষিত রানা। ভারতের পেস ডিপার্টমেন্টের নতুন তারকা হার্ষিত রানার সবচেয়ে বড় শক্তি হলো তার অ্যাটিটিউড।
মাঠে নামলেই প্রথম বল থেকেই তিনি আক্রমণ করতে চান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৮০ রানা ভারত হয়ে ৮টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি নিয়েছেন ১৬টি উইকেট। ইকোনমিক দারুণ, মাত্র ৫.৮২। তার নজর থাকবে তার উপরে এই ওডিআই সিরিজেও। এরপর নাম্বার ১০-এ থাকবে স্পিন বিভাগের সবচেয়ে ধারালো অস্ত্র কুলদীপ যাদব। আর যাদবই হলেন ভারতীয় দলের এক্সপেক্টার প্লেয়ার। কুলদীপের বল হাত থেকে পিচে পড়ার পর যে অস্বাভাবিকভাবে গতি পরিবর্তন করে, তা ব্যাটসম্যানকে বুল শট খেলতে বাধ্য করে। মিডিল ওভারগুলিতে যাদব রান চেপে রাখার সাথে সাথে উইকেট তুলতে ওস্তাদ। কুলদীপ যাদব ভারতের হয়ে ১১৪টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১৮২ উইকেট। ইকোনমিটা দারুণ, ৪.৯৯। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে তার বোলিং ভারতের অনেক কাজে লাগবে। এবং সবশেষে নাম্বার ১১-তে থাকবে আশদীপ সিং। ভারতের পেসের আগে ভ্যারিয়েশন এনে দেন আশদীপ সিং। নতুন বলে তার সবচেয়ে বড় অস্ত্র হলো ইনসুইং, যা ওপেনারদের প্রথম ৩-৪ ওভারে অনেক অসুবিধায় ফেলে। আশদীপ সিং শুধু ইনসুইংই নন, বরং যখন দরকার হয় তখন ইয়র্কার বোলিং, এমনকি হার্ড লেন বোলিংও করতে পারেন। এছাড়াও শেষ ওভারগুলিতে লো ইয়র্কার, ওয়াইড ইয়র্কার এবং বিভিন্ন ভ্যারিয়েশন বলও তিনি করতে পারেন। যদি বলি তার কেরিয়ার নিয়ে, তাহলে আশদীপ সিং ১১টি ওডিআই ম্যাচে নিয়েছেন ১৭টি উইকেট। তার ইকোনমিটাও দারুণ, ৫.২২। যার কারণে আমার মতামত অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ভারতের একাদশ কিছুটা এরকমই হতে পারে। তাছাড়া আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ক্রিকেট সম্পর্কিত এরকম ভিডিও এবং আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।